যাই হোক, আমরা শুরু করবো। এখন দেওয়া হবে না, ভাই চার্জ কম ছিল, এই জন্য ছেড়ে দিচ্ছে। চেষ্টা করছিলাম চেক করছি, আরে চেক করছি, সবাই ওকে বলছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে প্রথমেই আমাদের গতকাল জাতীয় স্থায়ী কমিটির সভা হয়েছে, সবাই সভাপতিত্ব করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং জাতীয় স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। এই সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে সাম্প্রতিক সময় যে বন্যা সৃষ্টি হয়েছে, যে জেলাগুলোতে আপনার বন্যা ভয়াবহ ভাবে মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে, মারাও গেছে আপনার প্রায় 26 জন মানুষ, এবং সাম্প্রতিককালের ইতিহাসে এত ভয়াবহ বন্যা বাংলাদেশে আমরা দেখিনি। আপনারা সবাই জানেন যে উজানের যে সমস্ত নদীগুলো আছে ভারতে, সেই নদীগুলোর ফ্লাড গেট গুলো আপনার তাদের যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো খুলে দেওয়ার পরেই এই বন্যার সৃষ্টিটা আরো অ্যাগ্রাভেট করেছে, এবং তার কোন রকম যে অ্যালার্ম আমরা যতদূর জেনেছি যে তার কোন অ্যালার্ম দেয়নি আপনার বাংলাদেশের এই আপনার যারা বন্যা নিয়ন্ত্রণ করেন বা কর্তৃপক্ষ আছে তাদের, যার ফলে মানুষ কোন সময় সুযোগও পায়নি যে তারা শেল্টার নেবে বা একটা ব্যবস্থা গ্রহণ করবে, যার ফলে আজকে এই বন্যা একটা ভয়াবহ একটা দুর্ভোগের সৃষ্টি করেছে জনগণের। বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে, জনগণ চেষ্টা করছেন বন্যা উদ্দিত মানুষের পাশে দাঁড়াবার। আমরাও বন্যা উদ্দিত বিএনপি আপনার দাঁড়াবার জন্য তারা ইতিমধ্যেই আপনি জানেন যে একটা ত্রাণ সেল তৈরি করা হয়েছে ডক্টর জাহেদের নেতৃত্বে। সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের বিএনপির নেতা কর্মীরা, সাধারণ মানুষ তারা সেখানে সহযোগিতা পাঠাচ্ছেন। সেখান থেকে আমরা আমাদের দলের বিভিন্ন নেতৃবৃন্দ তারা তাদের টিম নিয়ে এই জেলাগুলোতে, বিশেষ করে আপনার কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু অঞ্চল তারা সেগুলোতে চলে গেছে, এবং গত কয়েকদিন ধরেই তারা সেখানে আপনার এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের যে ত্রাণ তহবিল এখানে খোলা হয়েছে, আপনার কেন্দ্র যে খোলা হয়েছে, এখানে ইতিমধ্যেই প্রায় 1 কোটি টাকার মতো আমরা ক্যাশ পেয়েছি, এবং সেখানে আপনার চিরা, মুড়ি, বুট, স্যালাইন, লেবু, বিস্কুট, বিশুদ্ধ পানি, চাল, কাপড়, ওষুধ সহ প্রায় 10,000 বেশি প্যাকেট পাওয়া গেছে। কেন্দ্রীয় ও বিএনপি অংশগ্রহণ নেতা কর্মীরা প্রতিদিনই হাজার হাজার মানুষকে শুকনো খাবার, রান্না করা খাবার, ওষুধ, বিশুদ্ধ পানির প্রয়োজনীয় সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমরা ইতিমধ্যেই আমরা বলছি যে আমরা বিভিন্ন জেলাগুলোতে আমাদের টিমগুলো কাজ করছে, সেই টিমগুলোতে আমরা প্রায় 1 কোটি টাকার মতো টাকা আমরা ক্যাশ টাকা আমরা দিয়েছি, তারা সেখান থেকে সেখানে ত্রাণ সামগ্রী ক্রয় করে সেগুলো বিতরণ করছে। এবং এই বন্যার কারণে আমরা জানি যে আগামী 1 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা জানেন যে আমি আমাদের সঙ্গে বসেছিলাম, বলেছিলাম যে 6 দিন ব্যাপী একটা আপনার বড় কর্মসূচি নেওয়া হয়েছিল। এই বন্যার কারণে আমাদের সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারে করতে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেবো, এবং ত্রাণ তহবিল দিয়ে সেটা জনগণের কাছে আপনার যারা দুর্গত জনগণ আছে তাদের জন্য সেটা দেওয়া হবে। এবং আমরা এখন যেটা থাকবে কর্মসূচি হচ্ছে যে আমাদের দলীয় পতাকা উত্তোলন করা হবে,
প্রত্যেকটি আমাদের যে শাখাগুলো আছে সেগুলোতে সারা দেশে, একই সঙ্গে আপনার ঢাকাতে আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুরো প্রবর্তক, সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তমের মাজারে জিয়ারত করা হবে, শ্রদ্ধা জানানো হবে, পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। এটা 11টায়। এরপরে দুপুরের পরে বাদ আসার এরপরে আমাদের আলোচনা হয়েছে আপনার সামগ্রিক রাজনৈতিক যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, এবং আপনার উপদেষ্টার ভাষণের উপরে আলোচনা হয়েছে। এই হচ্ছে গতকালকে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং এ আপনাদেরকে আমি জানালাম। আরেকটা বিষয় যেটা আপনার খুব জরুরি, আপনার জড়িত নয়, এটা আমি খুব জোর দিয়ে বলছি, এটা কাইন্ডলি এটা আপনারা বলবেন। আমি আজকে আমার কাছে খুব অবাক লেগেছে যে নাম করা পত্রিকাগুলো তারাও আপনার এইভাবে নিউজ করছে বিএনপিকে জড়িয়ে। এটা আমি মনে করি সমীচীন নয়। একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এটার কোনো অপকর্ম করে, বিএনপির ব্যানার দিয়ে তো করে না, ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে, এবং সাথে সাথে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই এখানে পত্র পত্রিকা গেছে, আমাদের প্রায় 56-57 জন নেতা যারা জড়িত ছিল কর্মী, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই জিনিসটা আমি অনুরোধ করবো, এই জিনিসটা আপনারা অবশ্যই একটু মানে আপনাদের পত্রিকা বা আপনাদের চ্যানেলের মধ্যে এটা একটু মাথায় নেওয়ার জন্য আমি অনুরোধ করবো। আরেকটা জিনিস আমি অনুরোধ করবো ল এনফোর্সিং এজেন্সিদের কাছে, এটা এবং আমার দলের শুধু না সব মানুষেরই কাছে, যে ধারাও মামলা দেওয়া হচ্ছে, এবং আপনার যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলে মামলা দেওয়া হচ্ছে। এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন শৃঙ্খলাকারী বাহিনী যেন একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না। প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার, তা নাহলে একটু ব্যক্তিগত সূত্র থাকলে তার নাম দিয়ে দেওয়া। দেখা যাচ্ছে সেই কথায় আপনার খাগড়াছড়িতে কোনো ঘটনা ঘটেছে, সেটার মামলা দিয়ে দিচ্ছে আমরা গোটা দেশের নেতাদেরকে কেন্দ্র করে। এটা একটা বিরূপ ঘটনা ঘটছে। আমি মনে করি যে এটা আপনার একেবারেই বন্ধ হওয়া দরকার। আমি আমাদের দলের সকল নেতাকর্মীদের কাছে আহ্বান জানাবো যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলা কোনো সারবস্তু থাকবে না, এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই বোধহয় সমীচীন নয়। যেখানে তার সম্পৃক্ততা থাকবে সেটাই দেওয়া দরকার। এরপরে আপনার কিছু কিছু জায়গায় আমরা অভিযোগ এসছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে এবং সে মামলা নিচ্ছে, এটা ঠিক না। একটা প্রশাসন আছে, একটা আপনার এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, একটা ক্রান্তিকাল পার হচ্ছি আমরা। এই সময় যতটা সম্ভব এই সরকারের সঙ্গে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একটা স্টেবিলিটি নিয়ে আসা, স্থিতিশীল অবস্থা নিয়ে আসা। এখন এই স্থিতিশীল অবস্থাকে কখনোই ব্যাহত করা উচিত না। এটা আমরা আহ্বান জানাবো যে আমাদের দল, কর্মী, নেতা কর্মী, অন্যান্য দলের নেতা কর্মী, একই সঙ্গে জনগণ যেন আপনার এই বিষয়গুলো অবশ্যই বিরত থাকেন, এবং যেটা সত্য সেটাই শুধুমাত্র তারা মামলা করে নিয়ে আসে। নাহলে এখন যেভাবে মামলা হচ্ছে সেটা আমি মনে করি যে সেটা এই বিপ্লব হয়ে গেছে, এই বিপ্লবকে আপনার সংগত করবে না। আমরা যে উদ্দেশ্য আমাদের যে একটা আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট সংস্কারগুলো করে তারা একটা নির্বাচনের দিকে যাবে, সেই উদ্দেশ্যটা অনেক সময় ব্যাহত হওয়ার সম্ভাবনা। আরেকটা কথা যেটা আমি বারবার বলছি, আবারও বলছি, যে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে, যে প্রচারণাগুলো দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু বানাতে চায়, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। আপনার প্রথম দিকে যে ক্যাম্পেইন চালানো হয়েছে যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন চলছে, এর বোধহয় 1-2% সঠিক না, এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আপনার কমিউনাল এবং এট দি সেম টাইম এর সঙ্গে পলিটিক্স
আমি সরি কমিলার না, কিন্তু পলিটিক্যাল। সেই জিনিসটা আমাদের কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এটাকে আমরা প্রচার করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে এখন যেটা অনেকে অভিযোগ করছেন দখলদারি, আপনার বিভিন্ন রকম, এগুলো কিন্তু একটা ক্যাম্পেইন চলছে, কনসার্ট ক্যাম্পেইন। এবং আমি বলতে বাধ্য হচ্ছি অত্যন্ত আবার সে আগের মতো 1-11 মতো বিএনপি কে লক্ষ্য করে সেই কাজগুলো করা হচ্ছে। এটা আমি মনে করি যেটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। কারণ বিএনপি গত 15 বছর ধরে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি ট্যাক্স স্বীকার করছে। বিএনপি চেয়ারপারসন 6 বছর জেলে ছিল এবং সম্পূর্ণ মিথ্যা একটা ফেক মামলায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে নির্বাসিত অবস্থায় আছে। আমার এখানে আমাদের শীর্ষ নেতারা একজনও বাকি নেই যারা জেলে 2-3 বার, 4 বার, 5 বার, 10 বার, 11 বার যায়। এবং তার পরবর্তী স্তরের নেতারা 124, 140, 150, এমনকি 326টা পর্যন্ত মামলা রয়েছে। সাজা হয়েছে প্রায় 2,500 নেতা কর্মীর বিরুদ্ধে। গুম হয়ে গেছে আমাদের 700-800 নেতা কর্মী। হত্যা হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে প্রায় আপনার মোট 2,500। গ্রেফতার হয়েছে হাজার হাজার। একটা সময় আসে আর গ্রেফতার হয়ে যায় 37,000, 28,000 মতো একই সময়। এই বিষয়গুলো বিএনপির অবদানকে খাটো করার একটা পরিকল্পিত একটা আপনার ক্যাম্পেইন আছে। আমরা এই যে দীর্ঘকাল সংগ্রাম করেছিল, 15 বছর ধরে করছি, উদ্দেশ্য তো আমাদের একটা ছিল কি, সেটা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্র পুনরুদ্ধার। সেটা কিভাবে, যেহেতু এখানে মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারে না, তার যে অধিকার তাকে সে প্রয়োগ করতে পারে না, সেই কারণে কিন্তু আমরা ভোটের অধিকার প্রয়োজন। এটা অবশ্যই কথা মনে রাখতে হবে যে একটা গণতন্ত্রে তার নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোন সমস্যার সমাধান হয় না। আমি ইতিমধ্যে কিছু বিভিন্ন কথাবার্তা বলছিলাম। গতকালই কথা হচ্ছে বেশ কিছু আমাদের ব্যবসায়ী মানুষের সঙ্গে, যারা অত্যন্ত বড় ব্যবসায়ী, যারা দেশবাড়ির ভূমিকা রাখছেন, প্যাট্রিয়টিক বিজনেসম্যান যারা, তারা কিন্তু মনে করেন যে দ্রুত এখানে জনপ্রতিনিধিত্বের সুযোগ সরকার আসা উচিত। তার মানে এই না যে এটা আপনার এই সরকার যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের দায়িত্ব হচ্ছে সেই দিকে যাওয়া। এটা আমরা অবশ্যই মনে করি কিছু সময় লাগবে, সেটা আমি বিশ্বাস করি। এবং যৌক্তিক সময় অবশ্যই আমরা সেটা কোঅপারেট করতে চাই, সর্বক্ষেত্রে কোঅপারেট করছি। আমরা আশা করবো সেটাকে সেইভাবে যে উদ্যোগ, যে আগ্রহ, আমাদের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের যে আন্দোলন সংগ্রাম, সবকিছুকে আমাদের নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা মিডিয়া, দেশের মানুষ সেভাবে আপনারা চিন্তা করবেন। আমার বক্তব্য এইটুকু। আমি এখন অনুরোধ করবো খান ভাই কিছু বলেন। মাননীয় মহাসচিব, পরে প্লিজ শেষ করুন। প্লিজ থ্যাংক ইউ। না, নতুন তেমন কিছু করার নাই। একটু এদিকে নিলে হবে। হ্যাঁ, বলেন। আমার মনে পড়ছিল যে আন্তর্জাতিক শ্রম সম্মেলনে চিলু বা কেনিয়া ওখানকার রাষ্ট্রপতি শ্রমিক নেতা ছিলেন। আমরা একসাথে অনেক কনফারেন্স করেছি, কিন্তু উনি যখন রাষ্ট্রপতি হলেন 3 জন শ্রমিক নেতাকে মন্ত্রীও করলেন তিনি, শিল্পমন্ত্রী, একজন শ্রমমন্ত্রী, একজন বাণিজ্য মন্ত্রী। এই তাদেরকে নিয়ে উনি আইএলও কনফারেন্সে আসছিলেন বক্তব্য রাখার জন্য। এবং সেই বক্তব্যে উনি অ্যাজ হেড অফ দি স্টেট উনি এসে বলতেছিলেন আর কি যে গত 30 বছর আমি আন্দোলন করেছি শ্রমিকদের পক্ষে, কিন্তু 30 বছরে যত ধর্মঘট করেছিলাম গত 2 বছরে তার চেয়ে বেশি ধর্মঘট করতেছে। এবং যারা ধর্মঘট করেছে এরা আমার সহকর্মী, একসাথে আমি তাদের সঙ্গে কাজ করেছি, আমি তাদেরই নেতা ছিলাম। কেন করেছে এটা? কারণ এর আগের যে 30 বছর সেখানে স্বৈর শাসন ছিল, মানে মানুষের দাবি দেওয়া আদায়
পরিবেশ ছিল না, তাদেরকে মানে তার অধিকার বঞ্চিত রাখা হয়েছিল, যার জন্য যখনই গণতান্ত্রিক শাসন ফিরেছে তখনই অনেক লোক একসাথে এই দাবি দেওয়াদের জন্য দ্রুত চেষ্টা করছে। তখন তারা চেষ্টা করে লোকজনকে বোঝানো সক্ষম হয়েছেন তারা যে গণতন্ত্র ফিরে এসেছে, সমস্যার সমাধানও হবে, কিন্তু তার জন্য কিছু সময় দরকার এবং আলোচনার মাধ্যমে হওয়া দরকার। যদি এইভাবে মানে হরতাল ধর্মঘট করা হয় অপ্রস্তুত অবস্থায়, তাহলে বরঞ্চ আরো অর্জিত যে সাফল্য সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি বাংলাদেশের এরকম অবস্থা দেখতেছি আর কি, যে আপনার কয়েকদিন আগে দেখলাম আমাদের একটা আনসার বাহিনী তারা আবার পত্রিকায় দেখতেছিলাম পল্লী বিদ্যুতের বোর্ডের কর্মচারীরা আবার দেখলাম আপনার রিক্সা শ্রমিকদের, আপনার নৌযান শ্রমিকদের একটা আন্দোলন করতেছে, গার্মেন্ট শ্রমিকদের করতেছে। এটা অন্যায্য আন্দোলন নাই। যেমন ধরেন নৌযান শ্রমিকদের গভর্নমেন্ট একটা মিনিমাম ওয়েজের ঘোষণা করেছে এখন থেকে 2 বছর আগে 22 সালে, কিন্তু কিছু মালিক সেটা বাস্তবায়ন করে নেয়, সেটার বিরুদ্ধে আন্দোলন চলছিল। এখন এটা আরো ম্যাচিউর করেছে। একইভাবে গার্মেন্টসের যে আন্দোলন সেই মানে এই গাজীপুরের দিকে, সেটাও মিনিমাম ওয়েজের বাস্তবায়ন এবং তাদের বকেয়া মজুরির দিকে। আমি বলতেছি এটা অন্যায় না, এটা ন্যায্য আন্দোলন। আমাদের সবার কাছে অনুরোধ থাকবে যেটা, সেটা হলো যে ন্যায্য সমস্যার সমাধানের জন্য একটু সময় বোধ হয় এই অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে দেওয়া দরকার, যাতে করে তারা যুক্তিসঙ্গত সমস্যাগুলির সমাধানের ব্যাপারে ব্যবস্থা নেবে। বুঝতে হবে একটা জিনিস আর কি, যে কোনো অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক বা এরকম সরকার জনগণের সব সমস্যার সমাধান করতে পারবে না। এটা হলো রাজনৈতিক সরকারের দায়িত্ব, নির্বাচিত সরকারের দায়িত্ব। তো সেই নির্বাচিত সরকার আসা সুযোগ বা ক্ষেত্রটা প্রস্তুত করার দায়িত্ব সবার। সেই জন্য যে একটু আগে যেটা বললেন আর কি, যে মূল কাজটাই হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এবং সেটা জনগণের যে ভোটের অধিকার, সেই অধিকার প্রয়োগের মাধ্যমে কিন্তু সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে পারে। ওটাই প্রায়োরিটি, ওটাই কাজ। সেই কাজের জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, কিছু জরুরি কাজ আছে, সেগুলো নিশ্চয়ই করা লাগবে। এবং করার জন্য যে সময়, সেই সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা মনে করছি সেই সময় তাদের দেওয়া উচিত। কিন্তু ফাইনালি আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব জনগণের শাসন ফিরিয়ে আনা, আর সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমি বেসিক্যালি শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে আমি বলবো যে আমাদের শ্রমিকজীবী মানুষ যারা আছেন তাদেরও ন্যায্য সমস্যার সমাধান হওয়া দরকার। এই ধরনের ব্যাপার নিয়ে আন্দোলনটাই করতে হবে কেন? বকেয়া দাবি নিয়ে কিংবা মজুরি বোর্ড বা সরকার ঘোষণা করেছে সেটা বাস্তবায়ন হচ্ছে না, এই কারণে আন্দোলন করা লাগবে। এগুলো যাতে না লাগে সেই জন্য সংশ্লিষ্ট যারা উপদেষ্টা আছেন তারা আলোচনার ব্যবস্থা করবেন বলে আশা করি। আর পাশাপাশি শ্রমিক কর্মচারীদের অনুরোধ করবো যেটা, সেটা হলো যে নানা ষড়যন্ত্র আছে, তাদের দাবি ন্যায্য, কিন্তু সেই ন্যায্য দাবি আদায়ের আন্দোলন যেন ষড়যন্ত্রকারীদের সুযোগ করে না দেয়, এটা খেয়াল রাখতে হবে। মহাসচিব, আপনাদের দীর্ঘদিন ধরে আপনাদের আন্দোলনের সঙ্গে একসঙ্গে আপনারা সরকারের ছিল, পরিচালনা করেছেন। সেই দলের প্রধানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা বারবার নির্বাচনের কথা বলছেন এবং আপনারা রোড ম্যাপের কথা বলা হচ্ছে, এবং উনি একটু সমালোচনা করেই বলেছেন আপনারা তো ক্ষমতায় যাওয়ার কথা বলছেন, আপনারা তো ইতিমধ্যে ক্ষমতায় চলে গেছেন, কারণ সারা দেশে যে আওয়ামী লীগের যে রেজিমের যে দখলদারিত্ব ছিল 80% আপনারা দখল করে ফেলছেন আপনাদের নেতা করবে, এই ধরনের একটা অভিযোগ উনি করেছেন আর কি। এই বন্যা জামাত ইসলামের আমি, পরিষ্কার করে বলেন। জামাত ইসলামের আমি
গতকালকে না বলে পরিষ্কার হবে হ্যাঁ না। হ্যাঁ জামাত ইসলামের আমির গতকালকে একটা ওনাদের দলীয় একটা সভায় এই বক্তব্যটা রেখেছেন। আচ্ছা, আপনারা নির্বাচনের উপর গুরুত্ব দিচ্ছেন এই বন্যার সময় এবং দেশের এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে, এটার উনি সমালোচনা করেছেন এবং বলেছেন আপনারা তো ইতিমধ্যে ক্ষমতায় চলে এসেছেন, কারণ সারা দেশে 80% দখলদারিত্ব আপনাদের নেতা কর্মীরা দখল করে নিয়েছে, এই ধরনের একটা অভিযোগ উনি করেছেন। আপনাদের আসলে বক্তব্যটা কি? একটা বক্তব্য আগে দিয়েছি, এটা তো একটা সুপরিকল্পিত একটা চক্রান্ত, এবং আমরা তো ভুলে যাইনি। আমরা আপনার 1/11 কথা তো ভুলে যাই। 1/11-তে যেটা হয়েছিল সেটা হচ্ছে বিরাজনীতি করে ডিপলিটিসাইজেশনের একটা চেষ্টা। যাদের দুর্ভাগ্যজনক ভাবে যাদের জনসমর্থন নেই, তাদেরকে পিপুল মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা ধরনের চিন্তা ভাবনা অনেক সময় করে বিভিন্ন রকম ভাবে। আমি কারোর কোনো দলের নাম বলছি না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের লড়াইটা পুরোপুরি ভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলবো, এটা তো আমাদের রাইট। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমরা আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করা হলো, তার জন্য তো ওই দলগুলো মিলেও তো আমরা আন্দোলন করেছি। ওই দলগুলোর অনেকের কিন্তু আপনার তারপরের আন্দোলনের পরে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে, এমনকি আপনার তাদের অফিস টফিস আদালত সব বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক না? এখন ওই আন্দোলনকে ওই বিষয়কে বাদ দিয়ে তার অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না। হ্যাঁ, আমি অবশ্যই বলেছি যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে এবং সেটা আন্দোলনের মধ্য দিয়ে এসছে, বিপ্লবের মধ্য দিয়ে এসছে। অবশ্যই এই ইন্টারিম গভর্নমেন্ট তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে। তার জন্য সকল প্রকার কোঅপারেশন, সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলেছি, করব। যতদিন আমরা মনে করি যে সরকার রাইট ট্র্যাকে থাকবে, অবশ্যই আমরা সেটা করবো। আমরা তো ভুলে যাইনি 1/11-এ কারা চেষ্টা করেছিল বিরাজনীতি করা, ডিপলিটিসাইজেশন। রাজনীতির দরকার নেই, সিলেক্টেড লোকজন আসবে, এই ধরনের চিন্তা ভাবনা করেছিল। এমনকি ওই সময় আমার দলকে পর্যন্ত আপনার পুরোপুরি বাতিল নিশ্চিহ্ন করবার চেষ্টা হয়েছিল। এই কথাগুলো তো আমি ভুলতে পারি না। এটা আমার গণতন্ত্রের জন্য, আমার রাজনীতির জন্য, দেশের উন্নয়নের কল্যাণের জন্য তো এটা আমাকে মনে রাখতে হবে। আবার যদি ওই চেহারাগুলোই সামনে দেখি, তখন তো যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়, যখন প্রশ্ন এসে যায়। এই জন্য আমরা সেটাও বলেছি যে আমরা এইবার আন্দোলনে এবং এই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোষর হিসাবে যারা কাজ করেছিল, যারা তাদেরকে সহায়তা করেছে, তাদেরকে এই হত্যা করতে সহায়তা করেছে, আমরা তাদের চেহারাগুলো দেখতে চাই, একই সঙ্গে দেখতে চাই না। যারা গণতন্ত্রকে আপনার ব্যাহত করার জন্য, ধ্বংস করার জন্য কাজ করেছে, তাদেরকেও আমরা সেভাবে এই দেশের মধ্যে দেখতে চাই। মানুষ এখানে একটা ডেমোক্রেটিক সেট আপ চায়, একটা গণতন্ত্র চায়, সেটা নির্বাচন চায়। আপনি দেখবেন যে মানুষ কত খুশি হয় যখন নির্বাচন আসে, বিষয়টি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, মানুষ সেটা গ্রহণ করে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমি যদি আপনার একজন ব্যক্তি, কয়েকজন ব্যক্তি মিলে আমি মনে করি যে আমরা আপনার একেবারে স্বর্গ বানিয়ে দিতে পারবো, আমার এই চিন্তাটা একদম সঠিক হবে না। কারণ পিপল আলটিমেটলি, জনগণ যারা ডিসাইড করবে যে দেশ কিভাবে চলবে, এটা সেই জন্য আমরা বিশ্বাস করি যে সংস্কারের দাবিটা আমরা তুলেছি। আমরা 31 দফা দিয়েছি, 31 দফাকে কমিয়ে 10 দফা হয়েছে, 10 দফা থেকে 1 দফা হয়েছে। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আমরা এটা নিয়ে রীতিমতো আন্দোলন করেছি, সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি, এটা নিয়ে সমাবেশ করেছি, লক্ষ লক্ষ মানুষ এসেছে আমাদের 31 দফার পক্ষে। আমরা তো সংস্কার চাই, তো সেই সংস্কারটা তো অবশ্যই হতে হবে আপনার একটা জনগণের সমর্থন নিয়ে সমর্থন হতে হবে। এই কথাগুলো আমরা বারবার বলেছি। আমি আশা করি আপনারা এই জিনিসগুলোকে সেইভাবে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলোকে সবসময় ভালোভাবে তুলে ধরেছেন, সেটা তুলে ধরবেন। আর জনগণের মধ্যে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয়, আমি অনুরোধ করবো সবাইকে তারা যেন এই ধরনের এমন কোনো বক্তব্য না দেন যে বক্তব্যগুলো কখনো বিভাজন সৃষ্টি করবে। আপনার এসেন্সটা আমার ক্লিয়ার। আমার একটু সুনির্দিষ্ট করে জানতে চাই, আপনারা যখন সরকারকে সহযোগিতা করার কথা বলছেন, আবার যৌক্তিক সময়ের কথা বলছেন, কিন্তু আমার কাছে গণমাধ্যম কর্মী হিসাবে যখন আপনাদের অবস্থা চিন্তা করি এবং চিফ এডভাইজারের বক্তব্য আমরা আমলে নেই, যৌক্তিক সময়টা আপেক্ষিক। আপনাদের কাছে যেটা যৌক্তিক সময়টা তাদের কাছে নাও হতে পারে। যৌক্তিক সময়, এই জন্য আলোচনা দরকার, আমরা আলোচনার কথা বলেছি।
না এই যৌক্তিক সময়ের কি কোনো ধারণা আছে আপনাদের? না, আমি তো পরিষ্কার করে বলি, যৌক্তিক সময়ের ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। সে আলোচনার জন্য বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন, এটা আমরা বলেছি, খুব জোর দিয়ে বলছি। আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার, নাহলে হবে কি আপনার অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, এবং সবকিছু তো আপনার পাবলিকলি হয় না, অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। না, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, সে যে দলই হোক। আর আপনার আমার সংবিধান, গণতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে আপনার যে কোনো ব্যক্তির যে কোনো অধিকার রয়েছে সংরক্ষণ করার, এবং সেটা তো কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে থাকে। আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না করে সেই ধরনের একটা দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে, যে অধিকার তার সাংবিধানিক অধিকার, যে একটা সংগঠন তৈরি করবার, রাজনীতি করবার অধিকার আছে, সে করতেই পারে। এটা নিয়ে আমাদের বিরূপ কোনো নেই। আপনি বক্তব্য যেটা দেখলাম যে এক-এগারো সরকারের মধ্যে যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়াটা ছিল, আপনি কি এই সরকারের মধ্যেও সেরকম কোনো লক্ষণ দেখছেন? না, আমি লক্ষণ দেখছি না, আমি সতর্ক করছি। আমার একটা সতর্কের কথা আছে। কিছু ফেস আছে, তো কিছু ফেস গুলো দেখলে আমরা একটু ভয় পাই। আরো কিছু দেখি যাদের আপনার কোনোদিন দেখিনি, হঠাৎ করে তারা আপনার মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছে, তার বক্তব্য, তাদের থিওরি, এগুলো আপনারা প্রচার করছেন। এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব আমার কাছে মনে হয় যে খুব একটা আপনার ভালো বিষয় না। খেয়াল করে দেখতেন আপনারা, নিশ্চয়ই আমাকে ভালো বুঝবেন, আমি তার নাম বলতে চাই না, কিছু বলতে চাই না, যাদের কখনোই দেখলাম না, কোনোদিন তারা সামনে আসবে না, দেশের মানুষের সামনে আসবেন না, আপনার কখনোই দেখলাম না, এখন হঠাৎ করে দিকে তারা একটা ফ্রন্ট পেজে চলে আসবে। তাদের স্বাভাবিক আসতেই পারে, সবকিছু ঠিক আছে, কিন্তু তাদেরকে আমরা চিনি না, তাদের বক্তব্য কি বলতে চান, কি করতে চান, সেটাও বুঝি না, দেশের মানুষ বোঝে না। দেশের মানুষকে কি জিজ্ঞেস করেন, যে কোনো মানুষকে বলবে হ্যাঁ ভাই একটা নির্বাচন তো এখনই দরকার। তাহলে বললাম তো আপনাকে, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীরা তারা মনে করছে যে অতি দ্রুত একটা ইলেকটেড গভর্নমেন্ট শুড বি দেয়ার, ব্যবসার জন্য, আপনার শিল্পের উন্নতির জন্য, অর্থনীতিকে সচল করার জন্য। খুব পরিষ্কার ভাবে হচ্ছে তারা, যেটা সুনার দ্য বেটার। কারণ আমদানি করবে, তারা বলে যে গভর্নমেন্ট ঠিক মতো না থেকে তো আমরা সেখানে দিয়ে পাঠা পড়া। যারা রপ্তানি করবে তারা হচ্ছে তোমাদের একটা ইলেকটেড গভর্নমেন্ট না থাকলে তো আমরা কোনো ব্যবসা করবো না। ইট ইজ আ ফ্যাক্ট। আপনারা যদি কোনো বড় ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন, ব্যবসায়ী লিডারদের সঙ্গে কথা বলেন, ইট ইজ আ ফ্যাক্ট। আমি জানি যে আমাদের ইকোনমিকে আপনার রিফর্ম করা দরকার, অতি দ্রুত ব্যাংকিং সিস্টেমকে রিফর্ম করা দরকার, আমার মনিটারি সিস্টেমকে রিফর্ম আনা দরকার 100%। এটা যত তাড়াতাড়ি করা যায় সেইটাই ভালো। আমার পরামর্শ থাকবে ইন্টারিম গভর্নমেন্টের কাছে, যে দেশের যারা একবারে গণ্যমান্য পরিচিত পার্স আছেন, বিশেষজ্ঞ আছেন, তাদেরকে সম্পৃক্ত করা দরকার দ্রুত কাজ করার জন্য। দরকার হলে বিভিন্ন কমিটি করে তারা এগুলো দ্রুত কাজ করতে পারে। গভর্নমেন্ট তো আমরা চালিয়েছি, এবং আমরা আপনার সেই অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে এগুলো বিভিন্ন কমিটি করে দিয়ে তারা কয়েকটা কমিশন করছে। আমি আশা করবো যে সেই কমিশনগুলো কাজ করবে, কিন্তু রিফর্মেশনের জন্য তাদেরকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে প্রয়োজনীয় কিছু কমিটি করে তাদেরকে দ্রুত করা উচিত বলে মনে করি। আজকে রাখো।